আজ ক্লাস 10-এর তোমার তাপের ঘটনাসমূহের প্রথম ভিডিও। তাপের ঘটনাসমূহ বলতে কী বোঝায়? ধর তাপ প্রয়োগে বিভিন্ন পদার্থের কী হয়, প্রসারণ হয়, সেই বিভিন্ন প্রসারণের কী প্রয়োগ সেই সমস্ত নিয়ে ঘটনা ব্যাপার। আর বিভিন্ন পদার্থের ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে বিভিন্ন রকম প্রসারণ হয়, যেমন কঠিনের একরকম, তরলের একরকম, আর গ্যাসীয় পদার্থের একরকম। তাহলে প্রথমে যেটা বলবো কঠিনের প্রসারণ। তাহলে তাপ প্রয়োগের ফলে কঠিনের প্রসারণ। তাহলে কঠিনের প্রসারণ তিন রকম হয়। একটা হচ্ছে কঠিনের প্রসারণ, এক্সপ্যানশন অফ সলিড। কঠিনের প্রসারণ তিন রকম। একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, একটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ, মানে এরিয়াটা বা ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে, ক্ষেত্র প্রসারণ। আর একটা হচ্ছে আয়তন প্রসারণ। তাহলে কঠিনের তিন রকম প্রসারণ হয়, দৈর্ঘ্য, ক্ষেত্র আর হচ্ছে আয়তন প্রসারণ। এবার এই যে কঠিনের যে প্রসারণ হয়, তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের যে প্রসারণটা হয় তার প্রয়োগ কি, ব্যবহার কি করা হয়? দেখো, আগেকার দিনে এখনও কিছু কিছু জায়গায় আছে যে গরুর গাড়ির চাকায়, মানে কাঠের চাকায় যে লোহার বের পরানো হতো, সেটা কিন্তু এই তাপ প্রয়োগের যে কঠিন পদার্থের প্রসারণ হয় তার একটা প্রয়োগ। কিন্তু কেমন করা হতো? ধরো, মানে খড় বা ঘুঁটে দিয়ে রাউন্ড করে আগুন জ্বালানো হতো এবং সেখানে লোহার যে অংশটা আর কি, কাঠের উপরে যে লোহার বেডটা পরানো হয়, সেই লোহার ওইটা ওইখানে দেওয়া হতো। দিয়ে ওইটা যখন গরম হতো, একদম লাল হয়ে যেত। তা লাল হয়ে গেলে, গরম হয়ে লাল হলে কী হবে, আয়তন বাড়বে। এবার সেটাকে দুদিক থেকে সাঁড়াশি দিয়ে ধরে তোমার হচ্ছে ওই কাঠের চাকায় গোল করে দেওয়া হতো কাঠের চাকাতে। এবার কাঠের চাকায় যখন ওই রাউন্ডটা দেওয়া হলো, কাঠের চাকাও গোল, ওটাও গোল করে দেওয়া হলো। এবার একটু মানে জল দিয়ে দিলেই ওটা কী হবে, ঠান্ডা হয়ে যাবে। তখন ওই কাঠের চাকাকে একদম কামড়ে ধরে থাকবে, যাকে বলা হয়। তাহলে কঠিনের ক্ষেত্রে যে প্রসারণটা হলো তার এই একটা প্রয়োগ। তারপরে তোমার ধরো কাঁচের শিশিতে কোনো ধাতব কোনো কিছু দিয়ে, ধাতব পদার্থে তোমার হচ্ছে ছিপিটা লাগাবো। কী করা হবে? ধাতব পদার্থ তাপ প্রয়োগ করলে উষ্ণতা বৃদ্ধি পাবে। দিয়ে ছিপিটা লাগিয়ে দেওয়া হলো, উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, দিয়ে একটু জল দিয়ে বা যে কোনোভাবে ঠান্ডা করলে কি ওটা আবার ছোটো হয়ে যাবে, তখন কাঁচের ওই মুখটাকে আর কি কামড়ে ধরে থাকবে। তাহলে এগুলো হচ্ছে কঠিন পদার্থের তাপ প্রয়োগে যে প্রসারণটা হলো তার এগুলো কিন্তু প্রয়োগ। এবার একই তাপ প্রয়োগে বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণ কিন্তু বিভিন্ন হয়। সব কঠিন পদার্থের কিন্তু প্রসারণ কিন্তু একই রকম হবে না। এই যে বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণ যে বিভিন্ন হয়, একে কাজে লাগিয়ে তোমার দ্বিধাতব পাত বা বাইমেটালিক স্ট্রিপ তোমার তৈরি করা হয়। এই যে একই উষ্ণতা পরিবর্তনে বিভিন্ন পদার্থের যে প্রসারণ বিভিন্ন হয়, তার একটি এক্সপেরিমেন্ট করা যেতেই পারে। ধরো, সাধারণ উষ্ণতায় দুটো ধাতুর পাতকে, একই দৈর্ঘ্যের অবশ্যই হতে হবে, ধরো একটা পিতল আর একটা লোহা, তাদেরকে যুক্ত করা হয়েছে। একই দৈর্ঘ্য, সাধারণ উষ্ণতায় একই উষ্ণতায় রাখা আছে। এবার আমি একে হিট দিলাম, দুজনকে একসাথে কী করলাম, হিট দিলাম, বার্নার দিয়ে হিট দিলাম। তাহলে যদি দুজনের দৈর্ঘ্য প্রসারণ একই হতো, তাহলে পিতলটাও বড় হতো, লোহাটাও বড় হতো। কিন্তু যেহেতু দুজনের দৈর্ঘ্য প্রসারণ আলাদা হয়, সেই জন্য এটা একটু বেঁকে যায়। যদি হিট দেওয়া হলো, এরম বেঁকে গেল। এবার এখানে তোমার ভিতরের অংশে থাকে তোমার লোহা, ধরো লোহা, আর বাইরের দিকে থাকে পিতল। কেন? কারণ এখানে দেখো, লোহার থেকে পিতলের প্রসারণটা বেশি হয়েছে। পিতলের প্রসারণ বেশি বলে ওটা কিন্তু বাইরের দিকে থাকবে, আর লোহার প্রসারণ কম বলে ওটা ভেতরের দিকে থাকবে। তাহলে একই উষ্ণতা বৃদ্ধিতে বিভিন্ন পদার্থের তোমার প্রসারণ কিন্তু বিভিন্ন হয়। এর প্রয়োগ আছে তোমার হচ্ছে ইলেকট্রিক ইস্ত্রি, তোমার ইলেকট্রিক চুল্লি, সেইগুলোতে তোমার এই যে ধাতব যে বিভিন্ন পদার্থের প্রসারণ বিভিন্ন, তার প্রয়োগ করা হয়। তাহলে এগুলোকে কী বলা হয়? দ্বিধাতব পাত। তাহলে দ্বিধাতব পাতের যদি বলে, দ্বিধাতব পাতের তোমার ব্যবহার লেখো, তাহলে ওইগুলো বলবে যেগুলো বললাম, আর ইস্ত্রি, তোমার চুল্লি, ওগুলো দ্বিধাতব পাতের তোমার ওগুলো ব্যবহারের মধ্যে পড়বে। এবার এই যে দৈর্ঘ্য প্রসারণ আর ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ, এইগুলো নিয়ে একটু ডিটেলসে বলছি। তাহলে প্রথমে হচ্ছে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে প্রথমে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝো? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটা তোমার আলফা দিয়ে লেখা হয়। তা আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এই ব্যাপারটা কি হলো? ধরি T1 উষ্ণতায় তোমার ধাতব পাতটি দৈর্ঘ্য ধরছি L1,
আর উষ্ণতা বৃদ্ধি করে T2 করা হয়েছে, তাহলে T2 উষ্ণতায় পাতটি দৈর্ঘ্য বেড়ে হয়েছে L2। তাহলে প্রাথমিক দৈর্ঘ্য ছিল কত? L1। তাহলে দৈর্ঘ্য বাড়লো কত? L2 মাইনাস L1। তাহলে দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্য ছিল এত, দৈর্ঘ্য বেড়েছে L2 মাইনাস L1। উষ্ণতা বেড়েছে কত? T2 মানে T1 মাইনাস T2 উষ্ণতা বেড়েছে, মানে উষ্ণতা প্রাথমিক ছিল T1, বেড়ে হয়েছে T2, তাহলে বাড়লো কত? T2 মাইনাস T1। এইবার তাহলে এই যে আলফা বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কী হবে? যদি আমি নিচেরটাকে 1 করে দিই তাহলে এইটা আর এইটার অনুপাতটাই তোমার এটা আলফা হয়ে যাবে। তাহলে এটা একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এখানে দেখো এককটা কী হবে? উপরে দেখো দৈর্ঘ্যের একক ধরো আমি সেন্টিমিটার ধরছি, তা নিচে সেন্টিমিটার ইন্টু এটা উষ্ণতা ধরো ডিগ্রি সেলসিয়াস, তাহলে উপরে দৈর্ঘ্য নিচে দৈর্ঘ্য কেটে দেবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। যদি কেলভিনে হয় কেলভিন ইনভার্স, ফারেনহাইটে হলে ফারেনহাইট ইনভার্স, মানে যে হোক টেম্পারেচার ইনভার্স হবে ইউনিটটা। আর মাত্রাটা কী হবে? মাত্রাটা হবে থিটা ইনভার্স। তাহলে এটা হচ্ছে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবার যদি L2 সমান লিখি, L2 সমান কী হবে? L2 সমান হচ্ছে L1 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু T2 মাইনাস T1। এটা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক মানে এরিয়াটা কেমনভাবে কি বাড়বে, ডেফিনেশনগুলো প্রায় একই রকম। এটা হবে কি? এবার হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এটা বিটা দিয়ে লেখা হচ্ছে। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা এগুলো কি হচ্ছে? S2 মাইনাস S1 বা S1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এখানেও কিন্তু সংজ্ঞাটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মতনই সেমই হবে। তখন কি বলবো সংজ্ঞাটা? যে কোনো কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির জন্য একক ক্ষেত্রে যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ হয় তাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখানেও ইউনিটটা কিন্তু ওই ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, কারণ এই যে দৈর্ঘ্য এই ক্ষেত্রফল কেটে যাবে, তাহলে থাকছে সেলসিয়াস বা কেলভিন, যেটা থাকবে কেলভিন ইনভার্স, মানে মেন কথা হচ্ছে টেম্পারেচার ইনভার্স, এর মাত্রা হচ্ছে কিন্তু থিটা ইনভার্স। তাহলে এখানে তোমার S2 সমান হচ্ছে কি? S1 ইন্টু 1 প্লাস বিটা ইন্টু T2 মাইনাস T1। যেমন L2 থেকে ছিল L2 সমান L1 ইন্টু 1 প্লাস আলফা T2 মাইনাস T1, এটা L2 যেটা দৈর্ঘ্যতে ছিল। এবার যদি আয়তন প্রসারণ গুণাঙ্ক হয়, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক লেখা হয় গামা দ্বারা। তাহলে গামা ইকুয়াল টু কি? V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে ডেফিনেশনটাও একই রকম হবে। কোনো কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির জন্য একক আয়তনে যে আয়তন বৃদ্ধি হয় তাকে বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক। একক উষ্ণতা বৃদ্ধির জন্য একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখানেও আয়তনে ইউনিটটা কেটে যাবে, থাকবে কি? শুধুমাত্র সেলসিয়াস ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস, কেলভিন ইনভার্স আর ফারেনহাইট ইনভার্স। এখানেও মাত্রাটা হবে কিন্তু থিটা ইনভার্স। তাহলে এখানেও তোমার V2 সমান কী হবে? V1 ইন্টু 1 প্লাস এটা গামা ইন্টু T2 মাইনাস T1। তাহলে এটা হচ্ছে L2 S2, এটা হচ্ছে V2। এইবার তাহলে তোমায় ধরো বললো যে আলফা বিটা আর গামার মধ্যে সম্পর্কটা কী, মানে আলফা বিটা গামার মধ্যে সম্পর্কটা তোমাদের ক্লাস 10-এতে শুধুমাত্র সম্পর্কটা আছে, সম্পর্কটা প্রমাণ করা নেই। আমি আবার প্রমাণটা করে দিচ্ছি। আলফা সমান কী হয়? বিটা বাই 2 সমান গামা বাই 3। যে কোনো একটা প্রমাণ করে দিচ্ছি, ধরো আলফা ইকুয়াল টু গামা বাই 3, এই প্রমাণটা আমি করে দিচ্ছি, বা আলফা ইকুয়াল টু বিটা বাই 2, যে কোনো একটা প্রমাণ করে দিচ্ছি, তাহলে সে একই রকম হবে, তাহলে বুঝে যাবে। তাহলে আমি এটাই করছি, আলফা ইকুয়াল টু বিটা বাই 2 এই প্রমাণটা করে দিচ্ছি। তাহলে ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার, বা যদি আয়তক্ষেত্র হয় তখন হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বর্গক্ষেত্র হলে তোমার দৈর্ঘ্য স্কোয়ার। তাহলে এইখানে আমি এই যে L2 S2 যদি করি, S2 সমান বলতে পারি তাহলে L2 স্কোয়ার, মানে যে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে যেটা হলো তার স্কোয়ার, মানে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, সমান কী লিখব? এবার আমি প্রাথমিক উষ্ণতা এখানে ধরবো 0 ডিগ্রি সেলসিয়াস আর অন্তিম উষ্ণতা T ধরবো। তাহলে এটা আমি লিখতে পারি L1 ইন্টু 1 প্লাস আলফা T। কেন লিখলাম? প্রাথমিক উষ্ণতা 0 ধরেছি, অন্তিম উষ্ণতা T ধরেছি, তাহলে T মাইনাস 0 মানে T লিখলাম। এবার তাহলে এটা কী হবে? L2 যদি L2 স্কোয়ার করেছি তাহলে এই টোটালটারও কী হবে? স্কোয়ার হবে।
এবার দেখো তাহলে L1 স্কোয়ার বাইরে রেখে দিলাম, তাহলে a প্লাস বি এর স্কোয়ার, a প্লাস বি এর হোল স্কোয়ার হলো, তাহলে a স্কোয়ার প্লাস 2 আলফা টি প্লাস আলফা স্কোয়ার টি স্কোয়ার। এবার কি এই যে আলফার ভ্যালুটা কি হয়, আলফার ভ্যালুটা কিন্তু খুবই কম, এবার যদি তার স্কোয়ার হয়ে যায় সেই ভ্যালুটা কিন্তু আরও কমে যায়, তাহলে কি হবে L1 স্কোয়ার ইন্টু কি এখানে বলতে পারি 1 প্লাস 2 আলফা টি, তাহলে S2 সমান L1 স্কোয়ার ইন্টু 1 প্লাস আলফা টি। এবার এই যে L1 স্কোয়ার এটা মানে কি বলতে পারি S1 ইন্টু 1 প্লাস 2 আলফা টি, তাহলে S2 সমান S1 ইন্টু 1 প্লাস 2 আলফা টি। আবার এখানে S2 সমান এটা বলতে পারি S1 ইন্টু 1 প্লাস, এটা সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে দিচ্ছি 1 প্লাস বিটা টি, কেন ইনিশিয়াল টেম্পারেচার 0 আর ফাইনাল টি ধরেছি, তাহলে S2 সমান S1 1 প্লাস বিটা টি আর S2 সমান S1 1 প্লাস 2 আলফা টি। তাহলে যদি এইটার সাথে এটা তুলনা করি, এটার সাথে নাম্বার নিতে হবে ধরো 1 নম্বর, এটা 2 নম্বরে, তাহলে 1 ও 2 তুলনা করে পাই, তাহলে এইখানটা দেখো S2 S1 সব সমান থাকছে, 1 সমান থাকছে, তাহলে বিটা সমান 2 আলফা, তাহলে 1 ও 2 1 আর 2 তুলনা করে পাই বিটা সমান 2 আলফা, তাহলে আলফা সমান বিটা বাই 2, আলফা সমান বিটা বাই 2 প্রমাণ হয়ে গেল। এবার গামাটা ওইভাবে কী করে আসবে, এখানে ভলিউমটা যখন কী হবে তখন L কিউব L2 এর কিউব L1 এর কিউব, মানে ভলিউম মানে কী হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, বা যদি তোমার বর্গক্ষেত্র হয় তখন বাহুর কিউব, সেই জন্য তখন এখানে কিউব হবে, তখন আবার আলফা সমান গামা বাই 3 প্রমাণটা হয়ে যাবে। এবার এই প্রমাণগুলো তোমাদের ক্লাস 10-এ নেই, তবু একবার একটা করেই দিলাম, তাহলে এটা মনে রাখবে, এটা অনেক সময় দেয় যে আলফা বিটা আর গামার মধ্যে সম্পর্কটি লেখো, তো আলফা ইকুয়াল টু বিটা বাই 2 গামা বাই 3। এইখানে আরেকটা অনেক সময় কোশ্চেন দেয় আলফা মানে ফারেনহাইট স্কেল আর সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্কটা, আলফা এফ সমান হচ্ছে 5/9 আলফা সি, এটা যদি তোমার বিটা দিয়ে লিখি তাহলে একই ব্যাপার হচ্ছে বিটা এফ সমান হচ্ছে 5/9 বিটা সি, মানে সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে এটা সম্পর্ক। তরলের তাপীয় প্রসারণ, তরলের তাপীয় প্রসারণ দু রকম হয়, একটা হচ্ছে প্রকৃত প্রসারণ, একটা হচ্ছে আপাত প্রসারণ। প্রকৃত প্রসারণ আর আপাত প্রসারণ বলতে কী বোঝায়, ধরো একটা তরল পদার্থকে বিভিন্ন পাত্রে রাখলে সেই পাত্রের তো একটা প্রসারণ হয়, সেই পাত্রের প্রসারণের জন্য মানে পাত্রের প্রসারণটা হচ্ছে বিভিন্ন পাত্রে বিভিন্ন প্রসারণ হয়, আবার তরলটারও তোমার প্রসারণ হয়। তাহলে যদি বলছে পাত্রের প্রসারণকে উপেক্ষা করে মানে অগ্রাহ্য করে তরলের যে প্রসারণ হয়, সেই যে প্রসারণটা যদি বলা হয় তরলের আপাত প্রসারণ, পাত্রের প্রসারণকে উপেক্ষা করে তরলের প্রসারণ যেটা ধরা হয় তাকে বলা হয় তরলের আপাত প্রসারণ। আর প্রকৃত প্রসারণ হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ হচ্ছে পাত্রের প্রসারণকে ধরে, পাত্রের প্রসারণকে ধরে তরলের যে নিজস্ব প্রসারণ হয় তাকে বলা হচ্ছে প্রকৃত প্রসারণ। তাহলে তরলের প্রকৃত প্রসারণ, প্রকৃত প্রসারণ এটা গামা আর, আর কেন লিখছি কারণ রিয়েল, রিয়েল মানে হচ্ছে প্রকৃত, তাহলে তরলের আপাত প্রসারণ, তরলের আপাত প্রসারণ এটা গামা এ দিয়ে লিখছি, এ মানে কি অ্যাপারেন্ট, প্লাস হচ্ছে পাত্রের প্রসারণ, পাত্রের প্রসারণ এটা গামা জি দিয়ে লিখছি। তাহলে আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা বললে কি বলবো, তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক ধরো সেই সংজ্ঞা সব একই রকম, V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে তরলের তো কী হয়, তরলের তো আর দৈর্ঘ্য ক্ষেত্র প্রসারণ হয় না, তাহলে শুধু কী হয় আয়তন প্রসারণ হয়। আপাত প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞা কী বলবো, কোনো তরলের একক উষ্ণতা বৃদ্ধির জন্য একক আয়তনে যে আপাত প্রসারণ হয় তাকে বলা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক। আবার যদি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলা হতো তাহলে এখানে আর দিয়ে লিখছি, সংজ্ঞাটা প্রায় একই রকম, একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তরলের প্রতি একক আয়তনে যে প্রকৃত প্রসারণ হয় তাকে বলা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এখানে কোশ্চেন দেয় যে তরলের প্রকৃত প্রসারণ আর আপাত প্রসারণের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম, তরলের প্রকৃত প্রসারণটা হচ্ছে তরলের নিজস্ব ধর্ম। কারণটা হচ্ছে এই যে তরলের আপাত প্রসারণটা হচ্ছে কি বলছি যে পাত্রের বিভিন্ন পাত্রের প্রসারণটা বিভিন্ন হয়, তাহলে তরলের আপাত প্রসারণটা পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভরশীল, পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভরশীল। তাহলে বিভিন্ন যদি একই উষ্ণতা বৃদ্ধি করা হয়, ধরো একটা তরলকে একটা লোহার পাত্রে রাখা হয়েছে, পিতলের পাত্রে রাখা হয়েছে, তামার পাত্রে রাখা হয়েছে,
একই উষ্ণতা বৃদ্ধি হয়েছে, কিন্তু তরলের আপাত প্রসারণ বিভিন্ন পাত্রে বিভিন্ন হবে, কারণ ওই পাত্রের উপাদানগুলোর তোমার বিভিন্ন প্রসারণ গুণাঙ্ক বিভিন্ন হয়। কিন্তু তরলের প্রকৃত প্রসারণ একই উষ্ণতা বৃদ্ধি করলে 3টে পাত্রতেই কিন্তু একই রকম হবে। তাহলে তরলের প্রকৃত প্রসারণ হচ্ছে তরল নিজস্ব ধর্ম, কিন্তু তরলের আপাত প্রসারণ কিন্তু তরলের নিজস্ব ধর্ম নয়। এটা কিন্তু কোশ্চেন আসে যে তরলের নিজস্ব ধর্ম কোনটি, কারণ সহ লেখো। তাহলে প্রকৃত প্রসারণ হচ্ছে তরলের নিজস্ব ধর্ম। এবার হচ্ছে গ্যাসের তাপীয় প্রসারণ। কঠিন বা তরলের প্রসারণ গুণাঙ্কের থেকে কিন্তু গ্যাসের প্রসারণ গুণাঙ্কের মান অনেক বেশি। অর্থাৎ যদি আমি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করি, একটা কঠিন যে পরিমাণ প্রসারণ হবে, তরল তার থেকে একটুখানি বেশি হবে, কিন্তু গ্যাস অনেক বেশি প্রসারিত হবে। সেজন্য এখানে একটা জিনিস পড়ে যে গ্যাসের প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় তোমার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা প্রাথমিক উষ্ণতা হিসেবে ধরা হয়। তাহলে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কত কী বলা হয়, গামা পি দিয়ে লেখা হয়। তাহলে V2, এখানে V2 লিখবো না, এটা VT মাইনাস V0 বাই V0 ইন্টু টি। তাহলে এটা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা কি বলবো, স্থির চাপে, এখানে স্থির চাপে কথাটা বলতে হবে, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি হয় তাকে বলা হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখানে দেখো সংজ্ঞাটা অনেক কিছু জিনিস খেয়াল রাখার আছে। এখানে কিন্তু আগের সংজ্ঞাগুলো আমি কি বলেছিলাম যে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য, কিন্তু এখানে কি বললাম 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি হয়। তাহলে এখানে কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস কথাটা উল্লেখ করতে হবে, আর স্থির চাপে নির্দিষ্ট ভর, এই কথাগুলো এখানে উত্তরের মধ্যে থাকতে হবে। এখানে কোশ্চেন দেয় কি বললাম, ওই 0 ডিগ্রি সেলসিয়াস কথাটা উল্লেখ থাকে কেন, কারণ ওই যে তরল বা কঠিনের প্রসারণ গুণাঙ্কের মানটা কিন্তু তুলনামূলকভাবে কম, কিন্তু গ্যাসের প্রসারণ গুণাঙ্কের মানটা খুব বেশি হওয়ার জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে তোমার প্রাথমিক উষ্ণতা হিসেবে ধরা হয়। তাহলে এখানে আমি বলতে পারি, তাহলে ভিটি সমান কী বলবো, ভিটি সমান V0 ইন্টু 1 প্লাস গামা পি ইন্টু টিটি। তাহলে ভিটি ইকুয়াল টু V0 1 প্লাস গামা পি টি। আবার চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি জানি, ভিটি সমান V0 ইন্টু 1 প্লাস টি বাই 273, এটা চার্লসের সূত্র অনুযায়ী। তাহলে এই যদি দুটো ইকুয়েশন আমি তুলনা করি, তাহলে গামা পি মানে কত হচ্ছে 1 বাই 273, এটা হচ্ছে আবার যদি তোমার ডেসিমেলে করি 0.00366 পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা প্রমাণ করতে দেয় যে গ্যাসের আয়তন প্রসারণ, স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা পি সমান এইটা বা এইটা প্রমাণ করো। আবার এটাও দেয় যে স্থির চাপে যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মানটা কোন সূত্র অনুযায়ী জানা যায়, সেটা হচ্ছে চার্লসের সূত্র অনুযায়ী। এটাও 1 নম্বরে কোশ্চেন দেয়, আবার এটা প্রমাণ করতেও দেয়।